বাবুদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। বাচ্চাদের ছবি আরম্ভ হলো, এরপরে যেটা আরও ভোলা যায় না সেটা হচ্ছে ফেলুদার হ্যাঁ, ফেলুদা। গল্প। হ্যাঁ, এবার অবশ্যই ফেলুদা। ফেলুদার ব্যাপারে কিন্তু তারপরে তো আমাদের- হীরক রাজার দেশে এলো, যাই হোক। হ্যাঁ। হ্যাঁ, ফেলুদার একটা গল্প আছে, জানো, মানে নেপথ্যের একটা গল্প আছে। কারণ উনি গুপি গাইন কালারে করতে চেয়েছিলেন, কারণ জয়সলমীর দেখে উনি এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে উনি কালারে করতে চেয়েছিলেন, কারণ তা না হলে রংটা বোঝানো যাবে না। কিন্তু গুপি গাইন কালারে করা গেল না বাজেটের জন্য। তবে এক হিসেবে ভালোই হলো, কারণ এখন কালারে গুপি গাইন কল্পনাও করা যায় না, সত্যি কথা বলতে গিয়ে। এবং তাহলে শেষের ওই চমকটা আসতো না, কালারের চমকটা যেটা শেষে এসছে গুপি গাইন ছবিতে, এটাও ভারী মজাদার। তো উনি তারপরে যেটা উনি করলেন, তারপরে ওর প্রিয় জায়গাগুলোতে উনি ফেলুকে পাঠাতে শুরু করলেন। মানে যেমন প্রথম গল্প হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি, দার্জিলিং ওর অত্যন্ত প্রিয় জায়গা। এবং মানে সেটা হতো যে আমাদের, সেটা আমার পরের প্রসঙ্গে আসবো, ফ্যামিলি ম্যানের প্রসঙ্গে আসবো, যে যখনই পুজোর ছুটি হতো তখনই দার্জিলিং চলো, দার্জিলিং বলে এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো দার্জিলিং ভীষণ প্রিয় জায়গা ছিল। তারপরে লেখা হলো তোমার বাদশাহী আংটি, যেটা লখনৌ, পুরনো লখনৌ ওর অসম্ভব প্রিয় ছিল। ছোট ছেলেবেলায় উনি বহুবার লখনৌ গেছেন, বড় বয়সেও গেছেন। তো তারপরে সোনার কেল্লা লেখা হলো। তারপর তো মাঝখানে অন্যান্য গল্প তো আছে, গ্যাংটকে গন্ডগোল। ওটা হচ্ছে সিকিমের ডকুমেন্টারি করে, সিকিমটা এত ভালো লেগে গেল যে গ্যাংটকে উনি ফেলুদাকে পাঠালেন। তো তারপর উনি ন্যাচারালি, মানে আমরা ভাবছিলাম যে কোনো না কোনো সময় তো রাজস্থান আসবেই। তো সোনার কেল্লা লেখা হলো। তারপর উনি সোনার কেল্লা যখন করা ডিসাইড করলেন, সেটা কিন্তু একেবারে কালার, এবং জয়সলমীরকে এবার আমি কালারে দেখাবই, এরকম একটা অ্যাটিটিউড ছিল আর কি। মানে ফেলুদা করার থেকেও যেটা তোমার বেশি ইন্টারেস্ট ছিল, যে এমন একটা হবে যেটা মানে কালারে আমি অন্তত ফোর্ট্রেসটাকে দেখাতে পারবো, ফোর্টটাকে। তো সেটা একটা ছিল, প্লাস একটা কুশলের কন্ট্রিবিউশন ছিল, যে কুশলকে দেখে এত উনি ইমপ্রেসড হয়ে গেছিলেন যে কথা ভাব। তারপরে তো ফেলুকাকে নেওয়া যায়, ফেলুকাকে নেওয়া যায়। তো উনি প্রথমে কিন্তু সৌমিত্র কাকা চয়েস ছিলেন না। আচ্ছা, প্রথমে উনি বললেন আচ্ছা ফেলুকে এর মতো হতে হবে, ওর মতো হতে হবে, কিছুটা এই কিছুটা ওই, মানে কিছুটা শুভেন্দুদা, কিছুটা ধৃতিদা, কিছুটা বরুণদা, কিছুটা এরকম নানা রকম ভাব, কিছুটা সৌমিত্র ইত্যাদি। তা আমি বললাম যে এসব ভেবে কোনো লাভ নেই, তুমি এরকম কম্বিনেশনে কাউকে পাবে না, নতুন কাউকে পাবে না। তো আলটিমেটলি তো সৌমিত্র কাউকেই নেওয়া হলো, এবং তোপসেকে পাওয়া গেল পাঠাভবন ফিল্ম ইনস্টিটিউট থেকে, যেটা আমরা বলেছিলাম। তো সেটা আমাদের জোগাড় করে দিলেন পার্থ বসু, আমাদের বাবার খুবই চেনা, এবং আমাদের বাংলা পড়াতেন পাঠাভবনে। তো তিনি জোগাড় করে দিলেন, আর কুশল, আর এরা তো এসে গেল, কামু কাকু ইত্যাদি। তো তখন অলরেডি কামু কাকু বাবার বাড়িতে যাতায়াত শুরু করে দিয়েছে, এবং মানে জমিয়ে রাখছে আর কি মোটামুটি বাড়িটা। তো কাজেই তারপরে তো আমাদের সোনার কেল্লার একটা বিশাল আউটডোর সুবিধা হলো, কারণ গুপি গায়নের আউটডোরে আমি যেতে পারিনি। আচ্ছা। গুপি গায়নের আমি মানে পশ্চিমবাংলার আউটডোরগুলোতে গিয়েছিলাম, কিন্তু রাজস্থানের আউটডোরে যেতে পারিনি। যার দুঃখ আমি এখনো ভুলতে পারিনি, কারণ গুপি গায়নের মতো আউটডোরে গেলে একটা মজা হতো। তো যাই হোক, তো সেটা গুপি গাইনের সময় তোমার বয়স কত? গুপি গায়নের সময় আমার বয়স, ধরো যখন শুরু হয় শুটিং ফুটিং হয়, তখন 15 বছর বয়স, 15-16 বছর বয়স। তো এখন অবশ্যই মানে কলকাতার শুটিংয়ে ছিলাম, সব জায়গাতেই ছিলাম, কিন্তু রাজস্থানে যাওয়া হয়নি। সেই আশাটা পূরণ হলো আর কি, সেই স্বপ্নটা পূরণ হলো সোনার কেল্লায়। তখন আমি তো বাবার প্রোডাকশনের ছবি তুলছি কাজেই ওটা একটা এক্সপিরিয়েন্স। মানে সোনার কেল্লায় যেভাবে শুটিং হয়েছিল, এবং যে প্রিসিশনে শুটিং হয়েছিল, মানে সেটা আজকের দিনেও করা সম্ভব নয়। মানে তখন আমাদের প্রোডাকশন কন্ট্রোলার অনিল চৌধুরী ছিলেন, যার কথা আগে বলেছি। তো অনিল চৌধুরী ওয়াজ আ রিমার্কেবল প্রোডাকশন কন্ট্রোলার, যেটা মানে তখন ধরো কিচ্ছু ছিল না। মানে তখন তোমার ফোন, ট্রাঙ্ক কল, চিঠি ছাড়া, টেলিগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। কিন্তু তা সত্ত্বেও এরকম মানে মানে ইম্পেকেবল তোমার একটা প্ল্যানিং। এবং মানে কারণ আমরা প্রথমে গিয়েছিলাম দিল্লিতে লালকেল্লা তুলে, তারপর আমরা গেলাম জয়পুরে নাহারগড়ের ওই সিকোয়েন্সটা তুলে আমরা গেলাম যোধপুর।
যোধপুরে কিছুটা তুলে আমরা গেলাম বিকানের, বিকানের থেকে আবার যোধপুর ফিরে এলাম, তারপর যোধপুর থেকে আমরা জয়সলমীর গেলাম। কাজে এই এতগুলো জায়গা, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা জায়গায় ধরো দিল্লির শুটিং শেষ হলো, তার ঠিক আগের দিন প্রোডাকশন কন্ট্রোলার নেক্সট জায়গায় চলে গেল, বুঝতে পারছো? তার মানে আমরা যখন পৌঁছচ্ছি জয়পুরে, তখন একটা বাস অলরেডি স্টেশনে এসে গেছে এবং আমাদের হোটেল রেডি আছে এবং ঘর অ্যালটমেন্ট হয়ে গেছে। এবং ঘর অ্যালটমেন্ট করা চারটিখানি কথা নয়, কারণ বহু লোকের সঙ্গে থাকতে চায় না, ওর নাক ডাকে ওর সঙ্গে আমি থাকবো না, কাজে সেটা অনিল চৌধুরী জানা, কাজেই যে দুজন নাক ডাকে সেটা এক ঘরে দেওয়া হলো, বুঝতে পারছো? এই ধরনের ব্যাপার, এই প্রিসিশনটা। আর আমি তো বলছি মানে এটা আমার কাছে, আর যেটা আমাদের হয়েছিল সেটা আরেকটা খুব ইন্টারেস্টিং, যে কলকাতা থেকে আমরা একটা এক্সট্রা বগি নিয়েছিলাম ট্রেন, সেটা অ্যাটাচ করা হতো, এবং দিল্লি গিয়ে সেই বগিটা সেপারেটেড হয়ে গেল। তারপরে আমরা যে নেক্সট জয়পুরে যাব তার সঙ্গে এই বগিটা অ্যাটাচ করে দেওয়া হলো। এই সিস্টেমে হয়েছে কাজ, এবং সে বগিতে আমরা শুটিংও করেছি, তুমি তো দেখেইছো সোনার কেল্লা। কাজে এইভাবে হতো পুরো জিনিসটা। এবং সোনার কেল্লার ট্রেন সিকোয়েন্সের ব্যাপারে আরেকটু যদি ডিটেইলে বলবে। ট্রেন মানে উটার ট্রেন মানে প্রথমত লোকেশন বাছাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ মানে তোমার মানে একটা পারপেন্ডিকুলার, মানে ধরো রেল লাইনটা, তার একটা মানে একদম পারপেন্ডিকুলার রাস্তা চাই, তা নাহলে এত বড় ট্রলি ট্র্যাক্স তো নিয়ে যাওয়া যায় না, বুঝতে পারছো? কারণ প্রচুর ট্রলি, তো মানে উট ছুটবে, ট্রেন আসবে, তো সে একটা ব্যাপার ছিল। তো সেরকম একটা লোকেশন আমাদের পেতে হলো, যে জিপে ক্যামেরা থাকবে, জিপটা ঠেলা হবে, ফিজিক্যালি ঠেলা হবে, এবং উট এবং ট্রেনের সঙ্গে সঙ্গে। এবং তখন তো একটা সুবিধা ছিল, তখন ট্রেনের অত ঝামেলা ছিল না, মানে পারমিশন চট করে পাওয়া যেত। কিন্তু প্রথমে যেটা হলো যে ট্রেন এলো কিন্তু ধোঁয়া বেরোলো না, মানে সে একটা বিভৎস ব্যাপার। আবার ট্রেনটাকে পেছোতে হলো, আবার উটগুলোকে পেছোতে হলো। কাজেই পুরো জিনিসটা দেখতে যত সোজা লাগে তত নয় আর কি, মানে সব একটা প্রিসিশন হতে হবে, তো মানে টাইমিংটা পারফেক্ট হতে হবে। এবং সেই ট্রেনে একজনকে আমাদের প্ল্যান করে দেওয়া হলো, এবং ট্রেনে একটা সেকেন্ড ক্যামেরা দিয়ে দেওয়া হলো, যাতে ট্রেন থেকে উটের একটা শট নেওয়া যেতে পারে, যেখানে ওরা মানে ঢাকলো এবং বাইরে তোমার এরা ফেলুরা সেই দেখা যাচ্ছে। কাজে অনেকগুলো ফ্যাক্টর ছিল, এবং সেটা একটা তারপরে আরেকটা ছিল যে তোমার ওই মানে কয়লার গাড়ি, যেখানে কয়লা করা থাকে, ডাম্প করা থাকে, সে কয়লার উপরে বাবা উঠে একটা ট্রেনের শট নিচ্ছিলেন, মানে সোজা লাইন এবং সামনে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, একটা শট তুমি দেখবে যে রয়েছে আর কি ট্রেনেতে। তো আমরা সব কয়লার গাড়িতে উঠে গেলাম, বাবা হাতে ক্যামেরা নিলেন, ক্যামেরা নিয়ে একেবারে সামনে পয়েন্ট করলেন, বললেন দারুণ আছে, একেবারে সোজা লাইন যাচ্ছে, আর ত্রিসীমানায় কিছু নেই, শুমশান, এবং কয়লা ঠিক আছে করে তারপরে শটটা নিতে শুরু করলেন, ক্যামেরা চালালেন। তারপর হঠাৎ রিয়েলাইজ করলেন যে আস্তে আস্তে উনি নিচে নেমে যাচ্ছেন। কেন? কারণ ওর নিচ থেকে তো কয়লা নেওয়া হচ্ছে, কয়লা নিয়ে ওখানে দেওয়া হচ্ছে, বুঝতে পারছো? কাজেই হাইটটা কমে যাচ্ছে আস্তে আস্তে। সে সাংঘাতিক সব অভিজ্ঞতা, মানে সোনার কেল্লার মানে কোনো শেষ নেই সব দিক থেকে। সন্তোষ দত্তের সঙ্গে অভিজ্ঞতাটা কি? সন্তোষ দা তখন অলরেডি বাবার ছবিতে করে পাকাপোক্ত হয়ে গেছেন, মানে তোমার পরশ পাথর থেকে শুরু হয়েছে, তারপর তিন কন্যা আছে, তারপরে মহাপুরুষ আছে, মহাপুরুষে আছে, গুপি গাইন, শুন্ডির রাজা, হাল্লার রাজা, যাই হোক। কাজে তখন তো একেবারে মানে একেবারে তৈরি আর কি, মানে বাবার সঙ্গে কাজ করা একেবারে কেমিস্ট্রি ফর্মড হয়ে গেছে, এবং মানে চরিত্রটা অবভিয়াসলি শুনে একেবারে নিজে ভীষণ খুশি, সব মিলিয়ে কাজে ওটা একদম পারফেক্ট ছিল। আর তাছাড়া কামুকাকু সব মিলিয়ে একটা মানে শুধু যে কাজ হচ্ছে তা তো নয়, মানে তার মধ্যে হই হুল্লোড়, হাসি ঠাট্টা, মানে খুব মানে বটতলার জোক স্টোক সব মিলিয়ে একটা জার্নিটা জমে গেছিল আর কি। এই হচ্ছে সেই জোকের বা সেই হাসি ঠাট্টার মধ্যে কি সত্যজিৎ বাবু পার্টিসিপেট করতেন? অবশ্যই করতেন, মানে প্রচুর ঘটনা, মানে প্রচুর। আর সে বন্দুক নিয়ে একটা সেই ভীষণ ঝামেলা হয়েছিল, সেই
মানে কোল্ড পয়েন্ট 32, ফেলুর তো কোল্ড পয়েন্ট 32, কাজেই বাবা যখন লোকেশন দেখতে গেলেন তখন জয়সলমীরে যিনি মানে কনস্টেবল, যিনি পুলিশের হেড ছিলেন আর কি, মানে ইন্সপেক্টর ওখানকার, তো তার একটা কোল্ড পয়েন্ট 32 ছিল। তো বাবা খুব খুশি যে যাক, এটা তো বলে হ্যাঁ আপনার তো একদিনের শুটিং, ঠিক আছে দিয়ে দেবো নিশ্চয়ই। তো তারপরে শুটিং এর সময় গিয়ে শুনলেন সে বদলি হয়ে গেছে বন্দুক সমেত, বুঝতে পারছো, আর যিনি এসছেন তার কাছে কোল্ড পয়েন্ট 32 নেই। এবং তারপরে ফোন করে জানা গেল যে যোধপুরে কোল্ড পয়েন্ট 32 একজনের কাছে আছে, এক পুলিশের লোকের কাছে আছে। তো সেটা মানে অনিল চৌধুরী গাড়ি করে চলে গেলেন, আর দোকানের ডিস্টেন্সের সাংঘাতিক কিন্তু, মানে জয়সলমীর থেকে যোধপুর কম ডিস্টেন্স নয়, এবং সে ওভারনাইট গাড়ি করে গিয়ে সে বন্দুক নিয়ে এলেন, সে তারপরে বন্দুকের শুটিং হলো। তারপরে কিছু ওখান থেকে জয়সলমীরের চিড়িয়াখানা থেকে কিছু আমাদের ময়ূর এলো, যদি ময়ূর না পাওয়া যায়। আর তখন তো ফোর্ট একেবারে খালি, মানে শুধু শেষ দিকে কোনো টুরিস্ট স্পট তো নয়, এবং শেষ দিকে একটা আর্মি বেস ছিল, আর ঢোকার পথে একটা মন্দিরের মতো ছিল, যেটা একটু অ্যাক্টিভ মন্দির, যেখানে একটু পুজো টুজো হতো, বাস। টোটালি ডেসোলেট একটা জায়গা, টোটালি ডেসোলেট জায়গা। এবং আমার সব থেকে আশ্চর্য লাগে যে একটা রিজনাল ছবি মানে জায়গাটাকে এমন পপুলার করে দিল, এমন একটা ট্যুরিস্টের জায়গা করে। তখন তো গুপি গাইনের সময় রেল লাইন হচ্ছে, মানে সোনারকেল্লার সময় জাস্ট রেল লাইনটা কমপ্লিট হয়েছে। তো কাজে এটা আমার কাছে একটা ফেনোমেনাল ব্যাপার। সত্যজিৎ বাবু নিজেকে শিখিয়েছিলেন, এবং অন দ্য জব, যেটা আমরা কথা বলছিলাম যে শিখছিলেন, কিন্তু তোমার ক্ষেত্রে তো সত্যজিৎ বাবু নিজেই একটা ইনস্টিটিউশন, যে যার কাছ থেকে তুমি শিখছো ফিল্ম মেকিং। তো সেই শেখার প্রসেসটা কিরকম, বা কিরকম ঘটনা ঘটেছে? শেখার প্রসেসটা দেখো, তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই তুমি অনেক কিছু শিখতে পারবে। আর যেটা হতো, যেটা মানে কাজের সময় অন দ্য স্পট তো বাবাকে বিরক্ত করা যেত না, কাজে অন দ্য স্পট আমি বিরক্ত করতাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের, সহকারী পরিচালকদের, যে এটা কেন হচ্ছে, এখানে কেন ক্যামেরা বসানো কি। তখন ওদের বাধ্য হয়ে, মানে বসের ছেলেকে তো রিপ্লাই দিতেই হয়, তা নাহলে তো খুব বিপদে পড়ে যাবে। তো কাজেই, আর সত্যি কথা বলতে একটা ব্যাপার কি জানো, যে আমার সঙ্গে মানে ইউনিট মেম্বার্সদের একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়ে গেল, মানে সব ইউনিট মেম্বার্স, সব ডিপার্টমেন্ট। এবং আমরা যখন শুটিং হতো বাবার, তখন আমি কিন্তু ইউনিটের সঙ্গে থাকতাম, আমি বাবার সঙ্গে কোনোদিন থাকিনি। এবং সেটাই আমার মানে ওরাই আমার বন্ধু হয়ে উঠেছিল। এবং মানে যা কাজ শিখেছি আমি বাবার কাজ দেখে, এবং ওদের কাছে মানে ওদেরও একটা শিক্ষা ছিল, খুব বড় রকমের শিক্ষা ছিল। এবং কারণ তারা এতদিন বাবার সঙ্গে কাজ করছেন, এইখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে বাবার তো সকলেই তুমি জানো, বাবার একটা ইউনিট ছিল, মোটামুটি একটা সেট ইউনিট ছিল। বেশ কিছু লোক অন্যান্য ছবিতেও কাজ করতেন, কিন্তু আবার বেশ কিছু লোক মানে বাবার একেবারে ইউনিটেই কাজ করতেন, আর অন্য বাইরে কোনো কাজ করতেন না। যে কারণে বাবাকে খুব রেগুলারলি ছবি করে যেতে হয়েছে, মানে ইউনিটকে প্রোভাইড করার জন্য। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি যখন ছবি করা শুরু করলাম, তখন বাবা খুব খুশি হয়ে গেলেন যে যাক, তাহলে ইউনিটটা ব্যস্ত থাকবে। মানে আমি শীতকালে ছবি করব, আমাকে বললেন যে আমি শীতকালে ছবি করব, তুমি গরমকালে করবে, কাজে দুটো কাভার হয়ে যাচ্ছে আর কি, কাজে ইউনিটরা ব্যস্ত থাকছে। ইউনিট মেম্বার্সদের প্রতি বাবার একটা ভীষণ দুর্বলতা ছিল, এবং উনি খুব প্রাউডলি বলতেন যে মানে আমার কাছে এরা রয়েছে আমার সঙ্গে সব সময়, এবং মানে ক্রাইসিসেও রয়েছে, এতেও রয়েছে, কারণ ফিল্ম মেকিংটাই তো নানা রকমের তো হতেই পারে ক্রাইসিস, তো সেখানে সবসময় রয়েছে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট। আর শেখার দিক থেকে দেখো, আমার সবসময় শুটিংয়ের থেকেও এডিটিংটা আমাকে ভীষণভাবে মানে একটা ইন্টারেস্ট ছিল এডিটিংয়েও। মানে আমার ইন্টারেস্ট মেনলি পোস্টে ছিল, মানে এখন যে কথাটা হয়েছে পোস্ট, তখন তো সেটা ছিল না, তখন এডিটিং ছিল ইত্যাদি। এবং এডিটিংটা আমার, বিশেষ করে তুমি যে শুটিং দেখছো, সেটা যে এডিট হচ্ছে, সেটা একটা মজার ব্যাপার। সেটা কিভাবে এডিট হচ্ছে, কিভাবে এই যে আমাদের শুটিংয়ের আগে একটা অ্যাক্সিস জাম্পের কথা হলো, এইগুলো ফিল্ম গ্রামারটা কি, ফিল্ম গ্রামারটা অনেক আমি শিখেছি অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকে, প্লাস এডিটিং দেখে।
ফ্যামিলির কাউর লেখা বা নিজের লেখার গল্প থেকে ছবি বানানো থেকে একদম বেরিয়ে গিয়ে শতরঞ্জ কি খিলাড়ি, যেখানে ল্যাঙ্গুয়েজটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ, যেটাতে নিশ্চয়ই অনেক রিসার্চ করতে হয়েছে ওনাকে। অ্যাক্টার্সরা বাইরের অ্যাক্টার, তারা মানে যাদের নিয়ে এতদিন কাজ করেছে, আমি সন্তোষ দত্তর কথা বলছি, একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায়। সেরকম একটা জায়গায় এবার উনি পা রাখলেন, তো সেটার এক্সপিরিয়েন্সটা কি? দেখো, উনি ন্যাচারালি এখন বম্বে যাচ্ছেন, কাজ করছেন, মিক্সিং করছেন, করছেন, বাংলা ছবি করছেন। তখন অনেকে ওর কাছে আসতো, মানে জাস্ট একবার দেখা করতে এলাম এরকম, যে আপনি তো এবার আমাদের নিয়ে একটু কাজকর্ম করুন, এবার অনেক তো বাংলা হলো, একটা অন্তত হিন্দি, আমাদের কথা একটু ভাবুন। এবং বাবা এটা জানতেন, কারণ বাবা তো ন্যাচারালি অন্যদের ছবি দেখতেন, শ্যাম বেনেগল, এরা তো সব ইনভাইট করতো বাবাকে ছবি দেখতেন, এবং কলকাতায় রিলিজ করলে ওরাও আসতো, মানে বাবাকে ইনভাইট করতো। এবং বাবা সেটা দেখছিলেন যে খুব ইন্টারেস্টিং কিছু আর্টিস্ট রয়েছেন যারা মানে মানে তাদের নিতে পারলে বন্ধ হয় না। তো এখন কিন্তু গল্পটা বাছাই করতে হবে, গল্পটা খুব ইম্পর্টেন্ট, এবং যেটা মানে এমন গল্প যেটা একটা ফিচার লেংথে দাঁড়ায় ইত্যাদি। তো বাবার ভীষণ প্রিয় ছিল প্রেমচন্দের, বিশেষ করে চেস প্লেয়ার্স, এবং পরে সাদগাতি উনি করলেন। তো চেস প্লেয়ার্সটা বিশেষ করে খুব ফেভারিট ছিল। তারপর উনি দেখলেন যে এটাকে যদি এক্সপ্যান্ড করে আমি একটা অন্যরকম, মানে দুটো ভিউ পয়েন্ট, একটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ, একটা হচ্ছে এদের, দুটো প্যারালালি যাবে, একটা পয়েন্টে গিয়ে মিট করবে, বুঝতে পারছো, এই ধরনের একটা কনসেপ্ট। এবং তার জন্যে অসম্ভব রিসার্চ, এবং তখনকার দিনের রিসার্চ কিন্তু আজকের দিনের রিসার্চের মতো নয়। তখন তোমাকে ফিজিক্যালি হয় ন্যাশনাল লাইব্রেরি যেতে হবে, বা উনি লন্ডনও গিয়েছিলেন মানে রিসার্চের জন্য, লন্ডনও গিয়েছিলেন, এবং সেই ইন্ডিয়া হাউস ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এবং মানে শেষে যে একটা আর্মি মার্চের ব্যাপার ছিল, সে আর্মি মার্চের সমস্ত মানে তার অর্ডারটা কি হবে সেটাও উনি ওখান থেকে রেফারেন্স নিয়ে এসেছিলেন, মানে ওই স্লাইডে তোলা স্লাইডের রেফারেন্স উনি নিয়ে এসেছিলেন। কাজেই সাংঘাতিক একটা পড়াশোনার ব্যাপার ছিল। আর এমনিতেই ওর ওই ব্রিটিশ রাজের এই পিরিয়ডটা ওকে খুব ফ্যাসিনেট করতো, মানে প্রচুর উনি বই টই কিনেছিলেন, এর জন্যে আরও বেশি করে বই কিনতে হলো ওকে, মানে বিভিন্ন সোর্স থেকে বই কিনতে হলো। এবং শুধু তাই নয়, মানে উনি আবার পুরনো কিছু তোমার অ্যান্টিক বইও কিনলেন, এবং অনেক সেলার ছিল যারা অ্যান্টিক বই বিক্রি টিক্রি করতো, তারা আবার বাবার কাছে কনস্ট্যান্টলি তাদের ক্যাটালগ পাঠাতো আর কি, আপনার যদি কোনো ইন্টারেস্ট থাকে। তো বাবা প্রচুর কিনলেন, তারপরে রিসার্চ করলেন, তারপরে তো একটা কাস্টিংয়ের পর্ব ছিল, মানে বাবা সঞ্জীব কুমারকে পছন্দ করলেন। তো শশী কাপুর ভীষণ চেয়েছিলেন রোলটা করতে। কিন্তু মানে মজার ব্যাপার, আমজাদ খান, যিনি আমজাদ খানকে তখন পপুলার ছিলেন অ্যাজ শোলে গব্বর, এবং তার ইনফ্যাক্ট যখন সঞ্জীবকে নিলেন তখন বাবা শশীজিকে বললেন যে তোমাকে দাবাড়ু বলে মনে হয় না, তোমার তো চিপচিপে চেহারা, তুমি বসে ওটা গোলমাল হয়ে যাবে, কাজেই আমি একে নিচ্ছি। তারপরে শাবানাকে তো এর ছবিতে দেখেছিলেন, শ্যাম বেনেগলের ছবিতে দেখেছিলেন, কাজে খুব পছন্দ হয়েছিল। তারপরে এরা সব হয়ে গেল। আর প্লাস সাথ্যুর ছবিতে একে দেখে ভীষণ, ফারুক শেখকে দেখে বাবার ভীষণ গরম হাওয়া মানে ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, কিন্তু উনি আমজাদ খানকে শোলে দেখে ঠিক করলেন ওয়াজিদ আলী সাজাবেন বলে, এটা ওর পক্ষেই সম্ভব। মানে আমরা শোলে দেখে গব্বর সিংকে দেখে কিছুতেই ভাবতে পারতাম না যে ওয়াজিদ, যাই হোক সেটাই হচ্ছে সত্যজিৎ রায়। তো সেটা উনি শোলে দেখে এসে বললেন যে আমি মনে হচ্ছে আমি ওয়াজিদকে পেয়ে গেছি, এখন দেখা যাক। তো সেটা উনি আবার ভেরিফাই করে নিলেন একজন দুজনের কাছে। ইনফ্যাক্ট ফারুক এসেছিল মাঝখানে, তো ফারুক শুনে বললো যে দারুণ কাস্টিং হয়েছে, হি ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাক্টর, মানে ওর রেঞ্জ সাংঘাতিক, কাজে আমি ওর সঙ্গে কাজ করেছি, আমি ওকে খুব ভালো করে চিনি, কাজে তুমি এটা ছেড়ো না, একে নাও। তো তারপর সব অ্যাপ্রোচ করা হলো। অ্যাটেনবরোকে পরে অ্যাপ্রোচ করা হয়েছিল, অ্যাটেনবরো তখন খুব ব্যস্ত ছিলেন। আরেকজনকে আমরা মানে বাবা অ্যাপ্রোচ করেছিলেন, তো তিনি আলটিমেটলি ডেটের একটু প্রবলেম হওয়াতে উনি অ্যালেক ম্যাককাওয়ান বলে, উনি হিচককের এক ফ্রেন্ডজি ছবিতে ইন্সপেক্টর সেজেছিলেন। আচ্ছা, তাকে, কারণ উট্রাম ছোটোখাটো ছিলেন, উট্রাম খুব একটা লম্বা চড়া ছিলেন না, তো মানে সেটা রিসার্চের দেখেই বোঝা যায়।
তো এখন উনি তারপরে অ্যাটেনবরো যখন ফ্রি হলেন, অ্যাটেনবরোকে অ্যাপ্রোচ করলেন। অ্যাটেনবরো আবার বাবার সাংঘাতিক ভক্ত। আচ্ছা, তখন অ্যাটেনবরোকে বাবা বললেন যে তুমি, বাইর বললো যে তোমার ডান, আমি করছি, ঠিক আছে, তুমি, আর উট্রাম করছি, ওকে। তো বাবা বললেন যে আমি মোটামুটি আমি এখন স্ক্রিপ্টটা লিখছি, আমি তোমাকে স্ক্রিপ্টটা হলে তোমার সেকশনগুলো পাঠিয়ে দাও। বলো তো ওটার দরকার নেই, তুমি যদি আমাকে টেলিফোন ডিরেক্টরি পড়তে বলো আমি সেটাই পড়বো, কাজে ওটা দরকার নেই, তুমি সে পরে হবে। তো যাই হোক, ওটা খুব ইজিলি হয়ে গেল আর কি অ্যাটেনবরোর ব্যাপারটা। তো এইভাবে জিনিসটা হলো। আরেকটা যেটা হয়েছিল যে বাবাকে রীতিমতো ভাষাটা শিখতে হয়েছিল। সেটাই। এবং আর এখানে বাবা চেয়েছিলেন যে এমন একটা খটোমটো উর্দু হবে না যেটা লোকেরা বুঝতে পারবে না, মোটামুটি একটু সিম্পলিফাইড একটা উর্দুতে যদি করা যায় জিনিসটা খুব ভালো হয়। তো তাতে তোমার ওই শ্যামা জাইদি চলে এলো, এম এস সত্যু স্ত্রী, এবং ও খুব মানে উনি আর জাভেদ সিদ্দিকী বলে দুজন এসেছিলেন, ডায়ালগ করলেন। এবং মানে বাবাকে বহুদিন বম্বেতে থাকতে হয়েছে আর কি, ওদের সঙ্গে বসে জিনিসটাকে ঠিক করা। কারণ বাবা অরিজিনালটা ইংরেজিতে লিখেছিলেন পুরো চিত্রনাট্যটা, তারপর ওই সেকশনগুলো ওদেরকে দেওয়া হয়েছিল যাতে তোমরা ডায়ালগগুলোকে ঠিক করো। তো কাজেই সেটাতে একটু একটা সময় লেগেছিল, ব্রাশ আপ করা, এ করা। এবং তারপরে অনেক মানে খুব অদ্ভুত, তারপরে আবার দেখছি যে মানে শর্ট ডিভিশন বা স্টোরি বোর্ডিং হিন্দিতে হচ্ছে। মানে বাবা মোটামুটি একটু পাকাপোক্ত হয়ে গেছেন আর কি, তখন বোঝা যাচ্ছে। এবং সাদগাতিতে তো পুরো শর্ট ডিভিশনটাই হিন্দিতে করা, মানে ডায়ালগগুলো সব হিন্দিতে, এখানে পার্শিয়াল হিন্দি এসছিল আর কি। তো কাজেই সেটা প্রথমত ভাষাটা নিয়ে একটা ব্যাপার ছিল, আর দ্বিতীয়ত রিসার্চ, যেটা খুব বড় রকমের ছিল, বিশেষ করে হিস্টোরিক্যাল ব্যাপারটা। আর তোমার সেটের দিক থেকে, কস্টিউমের দিক থেকে ওই সময়, তখন যেটা আমরা লখনৌতে গিয়ে দেখলাম যে বহু জায়গায় শুটিং করা যাচ্ছে না, কারণ এত মডার্ন হয়ে গেছে। এবং তখন তোমার এই পদ্ধতিতে ছিল না যে এই রোপ রিমুভাল হবে, এটা পোস্টে করে দেবো, এটা মুছে দেবো, ওটা মুছে দেবো, সেসব তো ছিল না। কাজে আমাদের সেই বাঁচতে হলো সেই সব গলি টলি, যেখানে বাবার একটু একটু মনটা খারাপ হয়ে গেছিল যে আমি সেরকম একটা গমগমে শহর দেখাতে পাচ্ছি না, তো মানে নানান কারণে আর কি, যেরকম করা সম্ভব নয়। তো কাজেই একটু গলি ঘুপচিতে শুটিং করা হয়েছিল। আর কিছু কিছু তোমার এক্সটিরিয়ার যেগুলো ভালো আছে, যেগুলো চট করে বোঝা যায় না, কারণ জানো ওই বড়া ইমামবাড়া টিমামবাড়া ওগুলো চট করে অতটা মানে ওইভাবে খারাপ হয়নি আর কি, মানে। তো সেই সব জায়গায় কিছু নেওয়া হয়েছিল খুব কেয়ারফুলি, তার মার ওসব বাঁচিয়ে, বুঝতে পারছো। তো কাজেই সেটা হয়েছিল, কিন্তু একটা টেরিফিক অভিজ্ঞতা মানে আমাদের সকলের, এবং বাবার ক্ষেত্রেও নিশ্চয়ই আমি বলবো, কারণ নতুন নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করে বাবার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আলটিমেটলি শতরঞ্জটা একটু করা হলো, একটু সাবোটাজের মতো একটু করা হয়েছিল, যে কারণে বাবার হিন্দি ছবি করার কিন্তু ইচ্ছে ছিল বাবার, মানে করা যেত বলে বাবা বলেছিলেন। কিন্তু এটা একটু তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, যে বিভিন্ন রিলিজ নিয়ে নিয়ে একটা প্রবলেম হয়েছিল। তো যে কারণে বাবার মানে সদগাতি ছাড়া আর কিছু করেননি অন্য ভাষায়। তো কাজেই শতরঞ্জে করাটা ভীষণ, আর তবে একটা বাবাকে ভীষণ খুশি করেছিল যে শতরঞ্জ বাইরে অসম্ভব ভালো চলেছিল, মানে অসম্ভব ভালো চলেছিল বাবার, মানে এতটা বাবার কোনো ছবি চলেনি। মানে বিশেষ করে তোমার মানে একটা অ্যাট্রাকশন তো ছিলই, এবং একটা অডিয়েন্স বেড়ে গেল অনেক, মানে যে হিন্দি অডিয়েন্স একটা ন্যাশনাল একটা, মানে বিদেশেও বিশেষ করে লন্ডন টন্ডনে। এবং এখানে আমাদের ভীষণ হেল্প করেছিল মেটিয়া বুরুজের সব লোকজন, বুঝতে পারছো। সেখান থেকে তোমার প্রচুর জিনিস এসেছিল আমাদের সেটে, শ্যান্ডেলিয়ার এসেছিল, সে কার্পেট এসেছিল। তারপরে যে সিংহাসনটা স্পেশাল তৈরি করা হয়, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা রেফারেন্স রয়েছে, ওয়াজিদ আলী শাহ সিংহাসন, এবং ওয়াজিদ আলী বসে রয়েছেন। তো সেই সিংহাসনটা আমরা বাবা ওদের প্রেজেন্ট করেছিলেন, যে মেটিয়া বুরুজের ওখানে আর কি প্রেজেন্ট করেছিলেন। আশা করি এখনো আছে, আমি জানি না এখন। কাজেই সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা। এতগুলো ছবি, এর মাঝে মাঝে এসছে বিভিন্ন অ্যাওয়ার্ড, এবং জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড, এবং বিদেশে তো একের পর এক অ্যাওয়ার্ড এসে চলেছে।
কিন্তু সত্যজিৎ বাবু তো আস্তে আস্তে বয়স বাড়ছে এবং আস্তে আস্তে উনি শারীরিকভাবে অনেকটাই উইক হয়ে গেছেন, এবং একসাথে তোমার কন্ট্রিবিউশনটা আরও বাড়ছে, মানে আরও রেসপন্সিবিলিটি নিশ্চয়ই বেড়েছে। তো সেই কিভাবে নিচ্ছিলে ব্যাপারটাকে? না কিভাবে মানে দেখো, মানে বাবা যখন কাজ করেন তখন কিন্তু বয়সটা কোনো ফ্যাক্টর নয়, মানে এটা আমরা দেখেছি এবং বিশেষ করে তোমার ঘরে বাইরে, আমি একেবারে পরের দিকের বলছি, যে ঘরে বাইরে যখন একদম মানে ওখানে থেকে মানে বয়স বোঝার একেবারে ফুল এনার্জি, মানে এটা একটা অদ্ভুত ছিল। এটা ডাক্তারেরাও বলতেন যে যখন আপনি ফিল্ম করছেন তখন আপনার শরীর বেটার হয়ে যাচ্ছে, মানে হেলথ ইমপ্রুভ করে যাচ্ছে। এবং সেটা তো ন্যাচারালি ঘরে বাইরে যখন উনি বেশ কিছু শুরু করলেন এবং বেশ কিছু কাজ করলেন, তো তারপরে যেটা হলো, তারপর তো অ্যাটাকটা হলো, এবং সেটা খুব একটা মারাত্মক, মানে প্রথম অ্যাটাকটাই খুব মারাত্মক। এবং তারপরে উনি কাজ করেছেন ঠিকই, মানে তারপর যেটা হয়েছিল যে একটা ছোট্ট কাজ ঘরে বাইরে 2-3 দিনের একটা আউটডোর আমাকে করতে হয়েছিল। তখন ডাক্তার বারণ করেছিল যে আপনি আউটডোরে যেতে পারবেন না, কিন্তু মানে আপনি আপনার এখন যা শরীর, আপনি ইনডোরটা বা ওইভাবে করতে পারেন। তো আউটডোরটা আমাকে করতে হয়েছিল 3 দিনের কাজ, বোধহয় 2-3 দিনের কাজ। এবং সেটা বাবা একেবারে মানে উনি যেভাবে লেখেন খেরোর খাতায় তার থেকে অনেক বেশি ডিটেলে লিখেছিলেন, যেহেতু উনি নিজে থাকতে পারছেন না, বুঝতে পারছো, কাজে সেটা উনি পুরো মানে ভীষণ ডিটেলে সেই সেকশনটা করেছিলেন আমার জন্য, যে এটা তুমি এইগুলো, এবং আমরা সেটা তুলেও ছিলাম। তুলে তারপরে এই বাড়ির এই বারান্দায় একটা 35 মিলিমিটার প্রজেক্টর এনে বাবাকে দেখানো হয় রাশটা, এবং বাবার সেটা পছন্দ হয়। সেটাতে আমি যাই হোক, আমি পেছনে তো নোক কাটছি করে নার্ভাসনেসে, তো ঠিক উতরবো কিনা, কিন্তু যাই হোক বাবা ওটাকে পাস করলেন। এবং তারপরে যে একটা খুচরো কাজ ছিল, মানে যেটা শেষ কাজ আমরা বলবো ঘরে বাইরের ফিল্মের, তো সেটা বাবা করেছিলেন এবং মিউজিক করেছিলেন, মানে ট্র্যাক লেইং এর সময় ছিলেন, সব সময় ছিলেন, কিন্তু বম্বেতে যেতে পারেন। আচ্ছা, সেটা আমাকে যেতে হয়েছিল, ঘরে বাইরের পুরো ট্র্যাক নিয়ে ইত্যাদি বম্বেতে যেতে হয়েছিল, এবং মঙ্গেশজির আন্ডারে সেটা। এবং সেটা আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা, কারণ বাবা নেই তো, এবং মঙ্গেশজি খালি বলছেন ইস কি যে হলো মানিকদাকে পাচ্ছি না, ভালো লাগছে না। তো বাবা রোজ ফোন করতেন এবং একটা কাগজও দিয়ে দিয়েছিলেন যেখানে মিউজিকটা এইভাবে ফেড ইন করবে, এখানে কারেক্ট ফেড আউট করতে হবে এই সময় মিউজিকটা, তাহলে ডায়লগটা প্রমিনেন্সি পাবে না, পুরো একেবারে ডিটেলে উনি করেছিলেন। তো যাই হোক, তো সেটা করা হলো। তো তারপর তো তোমার আমরা ডিসাইড করলাম যে একটা হিউস্টনে বাইপাস সার্জারি করতে হবে, তা না হলে হবে না, সেইভাবে একটা করা হলো। কিন্তু তার ফাঁকে আরেকটা অ্যাটাক হয়ে গেল, এবং সেটা খুব মানে খুবই মারাত্মক, মানে প্রথমটার থেকে অনেক বেশি। তো তারপরে উনি একটু রিকভার করতেই আমরা সময় দিইনি, আমরা একবার নিয়ে গেলাম। তারপরে হিউস্টনে বাইপাস সার্জারি হলো, এবং সার্জারি হয়েও ডাক্তার বলল যে এটা আমরা বড্ড বেশি ড্যামেজড হয়ে গেছে, কাজে এইটা কিন্তু খুব বেশি দিন উনি আর কাজ করতে পারবেন না, হি ওয়ন্ট সার্ভাইভ খুব বেশি দিন, কাজে এটা তোমরা মাথায় রেখো। তো তারপরে তো অনেক দিন রেস্ট, কিছু হলো না ইত্যাদি। তো তারপরে তো তোমার এটা হলো, মানে সুকুমার রায়ের ডকুমেন্টারিটা হলো, সেটা উনি পুরোপুরি একেবারে ক্যামেরা অপারেট করলেন, সবই করলেন, সব ঠিকঠাক। উনি ততদিনে অনেকটা মানে রিকভার করে উঠেছেন আর কি। তো তারপরে তো পরপর 3টে ছবি হলো, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক। এবং দেখো এখানে কিন্তু পুরোপুরি এখানে আমার যেরকম আমি আগে করতাম সেরকমই ছিলাম। আচ্ছা, কাজে এখানে মানে বাবা পুরোপুরি ছিলেন থ্রু আউট। এবং তারপরে যেটা হলো যে মানে তারপরে কিন্তু বম্বেও গেলেন রেকর্ড করতে, কাজেই মানে ফিল্মই আবার নতুন ভাবে ওনাকে আমার মানে করে দিল, রিভাইভ করে দিল আর কি, মানে ফিল্মের মানে। তো সেটা ডাক্তার বুঝতে পেরেছিলেন, কারণ গণশত্রুর প্রথম শুটিং এর আগের দিন বাবার ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো আমাদের একটা বৈঠক বসে গেল যে পরের দিন শুটিং করা হবে কিনা, মানে যাবে কিনা, উনি পারবেন কিনা। তখন ডাক্তার এসে বললেন যে না, যদি না করা হয় ওর আরো শরীর খারাপ হবে, কাজেই ওখানে নিয়ে যাওয়া হোক, দেখা হোক, অ্যাম্বুলেন্স থাকবে, যদি কোনো প্রবলেম হয়
আমরা অ্যাকশন নেব, কিন্তু তারপরে শুটিংয়ে গিয়ে মানে শুরু হওয়ার পর ডাক্তারেরা প্রেশার মাপছেন, বলছে এই তো সব ঠিক আছে, মানে এরা গতকাল এমনি একটা কি যে হয়েছিল কে জানে, কিন্তু আজকে ইজ অ্যাবসলিউটলি ওকে। কিন্তু এইটা হয়েছে, কিন্তু যেটা বাবার যেটা একটা মানে একটু আনফর্চুনেট একটা ব্যাপার ছিল যে বাবা বলছিল যে আউটডোর করা যাবে না, এবং যেটা মানে যেটা একটু একটু ছিল আর কি, গণশত্রুতে আউটডোর করা গেল না, যেটা একটু হয়েছে শাখা প্রশাখাতে, আমরা শুকনায় গিয়েছিলাম, কাজ করেছিলাম, এবং আগন্তুকেও বোলপুর যাওয়া হলো, এবং তোমার এখানেও কলকাতা আউটডোর এসে ময়দানে আউটডোরটা হলো ইত্যাদি। কাজে সেটা একদম পারফেক্ট ছিলেন, ওই দিয়ে কোনো, কিন্তু অলরেডি আমরা জানতাম যে এটা ভালোর দিকে আর যাবে না, এটা খারাপের দিকেই যাবে, এবং সেটা আলটিমেটলি প্রমাণিত হলো। এবং সেটা তো তারপরে তো তোমার এইগুলো অস্কার এলো ভারতরত্ন এলো, তখন বাবা বলেছিলেন বাবা তো একবারে হিড়িক পড়ে গেছে মানে পুরস্কারের, সেটা হয়েছিল। বহু লোকের মুখে শুনেছি এবং মানে যতটা দেখেছি তাতেও মনে হয় উনি খুব গুরুগম্ভীর, মানে খুব সিরিয়াস মানুষ, এবং খুব একটা লোকজন পছন্দ করেন না, মানে অকাজে লোকজন পছন্দ করেন না, আনঅ্যাপ্রোচেবল যাদের বলি। কিন্তু সেটা নিশ্চয়ই বাড়িতে নয়, বাড়িতে হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি ডিফারেন্ট পারসন। প্রথমত ঠিক আছে 6.5 ফিট মানলাম, গম্ভীর গলা মানলাম, কিন্তু হাজারো সুকুমারের ছেলে তো, কাজে সেটা তুমি কোথায় যাবে বলো, সেই সেন্স অফ হিউমার এবং সেই অদ্ভুত একটা আড্ডাবাজ ব্যাপারটা বা কোথায় যাবে। এখন হি ওয়াজ আ ফ্যামিলি ম্যান, মানে কোনো সন্দেহ নেই, এবং সেখানে তোমার যত কাজই থাকুন না কেন ফ্যামিলির প্রতি একটা যে কর্তব্য, সেটা উনি সবসময় পুরোপুরি, হ্যাঁ মানে সেই কর্তব্য মানে যে আমাকে বকাঝকা করা বা আমাকে শাসন করা তা নয়, সেটা মার ডিপার্টমেন্ট ছিল, সেটা বাবার ডিপার্টমেন্ট ছিল না। কিন্তু যেটা উনি করতেন সেটা হচ্ছে যে এই যেটা আমি বললাম যে পুজোর ছুটিতে চলো দার্জিলিং, যদি ছবির কাজ না থাকে, বা তোমার গরমের ছুটিতে দার্জিলিং, বা শীতকালের সময় পুরী, এরকম একটা পুরী দার্জিলিংটা আমাদের খুব ছিল, মানে বাঁধা ধরা ছিল, যে কারণে মানে প্রথম মৌলিক চিত্রনাট্য কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং, প্রথম ফেলুদা দার্জিলিং, এবং অবশ্যই ফেলুদা হত্যাপুরী ইত্যাদি সব মিলিয়ে যদি পুরীটা ধরা যায়, তো সেটা খুব ছিল, সেটা খুব বেশি রকম ছিল। এবং মাঝখানে ভাবলেন যে অনেক তো পুরী দার্জিলিং হলো, এবার চলো একটু আগ্রা ফাগরা ইত্যাদি এগুলো একটু ঘুরে আসা যাক করে, সেরকম আমরা ফতেহপুর সিকরি ইত্যাদি আগ্রা ফাগরা গেছি। আর আরেকটা যেটা ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যে উনি মানে আমি যখন ছোট, মানে আমি যখন স্কুলে পড়ি, তখন উনি এমন সময় শুটিং রাখতেন যখন আমার ছুটি হবে, বুঝতে পারছে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এটা যে উনি কিভাবে করতেন আমি জানি না, তখন লোকেরা এত ব্যস্ত ছিল না, তখন মানে সহজে ডেট পাওয়া যেত ছিল, তখন তো এত সব ফিরিয়াল ছিল না, যে উনি সেভাবে করতেন যে সব একসঙ্গে মিলে আমরা হই করে শুটিং করব একসঙ্গে। আর খাওয়াটা মানে বাড়িতে থাকলে তোমার খাওয়াটা হচ্ছে সব একসঙ্গে খেতেই হবে, এইটা মাস্ট, মানে সে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ডিনার, এবং যে কারণে আর খাওয়ার সময় নানা রকমের গল্প টল্প হতো, বুঝতে পারছো, যদিও খুব একটা ফুটেজ খেতেন না, মানে খুব তাড়াতাড়ি খেতেন, হি ওয়াজ এ ভেরি ফাস্ট ইটার, কিন্তু মানে সেটা হতো যে মানে গল্প গুজব হতো, যেটা ছবিতেও তুমি পাবে যে খাবার ঘরে অনেক কিছু দৃশ্য আছে যেখানে নানা রকম জিনিস ঘটছে আর কি ঘটছে, তো সেটা আছে। আর ভীষণ দ্রুত খেতেন, আর খাওয়াটা তো তুমি জানো, মোটামুটি বাংলা খাওয়াটা সব থেকে উনি পছন্দ করতেন। দুটো বিশেষ করে মানে একটু মেঘলা হলেই একবার তুলতাম, যে মাকে গিয়ে বলছেন কি খিচুড়ি হবে নাকি, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, আর ভাতে ভাত, এই দুটো অসম্ভব পছন্দ করতেন। আর নতুন গুড় এলে আর কোনো কথা হবে না। তো সেটা তুমি দেখবে যে ফেলুদার যা পছন্দ বাবারও তাই পছন্দ, মানে সেইভাবে তুমি যদি দেখো সেটা। জন্মদিনের দিন আমি শুনেছি জন্মদিনের দিন উনি কেনেল ওয়ার্ডে চলে যেতেন। না, সেটা তোমার হচ্ছে পোস্ট ইলনেস। আচ্ছা,
তখন ডাক্তার বলেছিল যে আপনি আপনি সামলাতে পারবেন না, মানে আপনার ভীষণ স্ট্রেন হবে, কাজে আপনি গা ঢাকা দিন বা এরকম একটা আন্ডারগ্রাউন্ডে চলে যান, এই ধরনের একটা ব্যাপার। যে অনেক সময় আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে উনি কাটিয়েছেন, আমাদের সুভাষ ঘোষাল, গোপা ঘোষাল আমাদের দিদি, তো হেস্টিংসে ওরা থাকতেন, এখন মুম্বাইতে থাকেন। তো হেস্টিংসে বাড়িতে চলে যেতেন, মাঝে মাঝে কেনিলবাতে চলে যেতেন, মাঝে মাঝে তাজ বেঙ্গল যখন হলো তখন একদিন দুদিন ওখানে ছিলেন, এবং এরকম 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 হতো আর কি, যে তখন আমরা বাড়িটা সামলাতাম, তারপর আমরা চলে যেতাম ওদের কাছে। তো সেটা 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 মেইনলি তোমার অসুস্থতার পর। কিন্তু উনি দেখো, উনি মানে অ্যাপ্রোচেবল ব্যাপারটা এটা হচ্ছে অসুস্থতার পর। আমরা সেটা, ডাক্তার বলেছিল যে তুমি অযথা লোক একেবারে, কারণ তার আগে তো বাবা নিজে উঠে দরজা খুলছেন, বাবা কি করছেন আমরা তো জানি না, আমরা তো এ ঘরে রয়েছি বা অন্য ঘরে রয়েছি, বুঝতে পারছো? কাজেই বাবার ঘরে বেল বাজছে, বাবা গিয়ে দরজা খুলছে, সকলের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। কিন্তু অসুস্থতার পর আমরা যেটা করলাম যে ওই বেলটা ডিসকানেক্ট করে দিলাম, মানে বাবার ঘরের বেলটা, এবং তখন এদিক দিয়ে আসতো। তো মানে আমি সেন্সার হয়ে গেলাম আর কি, কাদের বাবার ঘরে ঢোকাবো, কাদের বাবার ঘরে ঢোকাবো না, মানে সেটা একটা ব্যাপার হয়ে গেলাম, যেটা আমার কাছে খুব খারাপ লাগতো আর কি। কিন্তু কিছু করার নেই, সেখানে ডাক্তারের অর্ডার তো তোমাকে মেনে চলতেই হবে। তো সেইটা বাবা মোটেই খুব একটা যে পছন্দ করতেন তা না, কিন্তু মেনে চলতে হতো। আরেকটা জিনিস যেটা আমাদের বাড়িতে খুব রেগুলারলি হতো, শুটিং না থাকলে, সেটা হচ্ছে আড্ডা। রবিবারের আড্ডা একটা ব্যাপার ছিল বাবার এখানে, যেখানে মানে আমাদের বাড়িতে। কারা আসতো? সেখানে বিভিন্ন লোক, সেখানে তোমার পলিটিশিয়ান, সাহিত্যিক, মানে ডিজে কিমারের কলিগ, এবং অভিনেতা, সে থিয়েটারই বলো বা ফিল্মই বলো, মানে এটা একটা অনেকটা সে মন্ডা ক্লাবের মতো। সুকুমার, মানে ওখানে তোমার মানে সকাল ধরো 9টা ফটা থেকে 1টা 1:30 অবধি আড্ডা চলতো, এবং মানে নানান বিষয় নিয়ে। নিমন্ত্রণ ভিত্তিক নাকি? না, এটা অটোমেটিক, এটা অটোমেটিক একেবারে, মানে এরা জানতো যে, এবং জাস্ট একটু খবর নিয়ে নিত, যে হঠাৎ একটা ফোন এলো, মানিক দা কি শুটিং করছেন না তো এখন? আমি বললাম না, আচ্ছা ঠিক আছে, জানা রইলো, এরকম একটা ব্যাপার। তো তখন তো এইটা একটা হতো। এবং সে তখনও আমি দেখেছি যে যদি খুব চাপ থাকে, মানে ফিল্মের চাপ না, আঁকার চাপ, ছবি আঁকার চাপ, কারণ উনি তো গল্প লিখছেন, নিজে ছবিও আঁকছেন, সেসব ছবি আঁকছেন, এবং সেটা যদি পুজোর আগে হতো আড্ডাটা, তাহলে উনি আড্ডাও মারছেন, ছবিও আঁকছেন, এরকম একটা পেন্সিল স্কেচটা করে রাখছেন। আর শুধু তো নিজের গল্পের ছবি না, সন্দেশে তো বহু লোকের গল্পের, এবং মানে সন্দেশের কথাই যখন উঠলো, সন্দেশটা না বলে খুব খারাপ হবে যে, এবং সন্দেশটা যখন উনি রিভাইভ করলেন 1961-এ, এটা ঠাকুমার জন্যই রিভাইভড হলো আর কি। কিন্তু ঠাকুমা দেখে যেতে পারলেন না আর কি। তো সন্দেশের জন্য কিন্তু ফেলুদা, সন্দেশের জন্য শঙ্কু, সন্দেশের জন্য সত্যজিৎ রায় লেখক, এবং সন্দেশ না হলে আমরা কাউকেই পেতাম, এই দিকটা একেবারেই পেতাম না। প্রবন্ধ লিখছেন, বাংলা মানে বাংলা ফিল্মের বিষয় প্রবন্ধ লিখছেন, ঠিক আছে, কিন্তু এটা পেতাম। এটা আরেকজনের অসাধারণ একটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে বিজয় রায়, একজন মানে যথেষ্ট পপুলার এবং যথেষ্ট মানে প্রতিষ্ঠিত শিল্পী প্রায় ছিলেন। আর যে সময় উনি গান করছেন, সেই সময় যেখানে রবীন্দ্রনাথ স্বয়ং ওখানে স্ক্রিন করছেন এবং ডিসাইড করছেন যে কে গাইবে কে গাইবে না, তো সেরম সময়কার শিল্পী। তো সেইখান থেকে মানে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজে যাওয়া, এবং পুরোটা মানে থ্রু আউট হিজ ক্যারিয়ার মোটামুটি উনি হেল্প করে গেছেন। সেই হেল্পটা কিরকম ছিল? সেই হেল্পটা দেখো, মানে প্রথমত মা নিজেকে একটু আন্ডার এস্টিমেট করতেন, আর সাংঘাতিক গায়িকা ছিলেন, ভীষণ আন্ডার এস্টিমেট করতেন, এবং একটু নার্ভাস প্রকৃতিরও ছিলেন, যে মানে সেটা আমাদের কথাতেই আছে যে মানে একবার হাত পা ঠান্ডা হয়ে যায় গান গাইবার আগে ইত্যাদি, কিন্তু অসাধারণ গাইতেন। এবং তারপরে যেটা হলো যে মানে গান গাওয়ার অভ্যেসটা কিন্তু ছিল, কিন্তু সকলের সামনে নয়, মানে আমাকে ঘুম পাড়ানো বা ওই ধরনের, মাঝে মাঝে গুনগুন করছেন, কাজ করছেন, কারণ মানে উনি দেখো অনেক দিন অবধি ঠাকুমা আমাদের সংসারটা সামলেছেন। তারপরে ঠাকুমা 61 সালে চলে যাওয়ার পরে
তারপর তো মাকেই পুরো হালটা ধরতে হয় এবং আমাকেও দেখছেন, বাবাকেও সামলাচ্ছেন ইত্যাদি। এবং মানে সেটা একটা বিরাট সংসারটা এসে যাওয়ার ফলে পুরোপুরি ঘাড়ে সংসারটা একটা খুব খুব বড় রকমের একটা ব্যাপার। তো সেটাকে সামলানো, তো কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার বাবা কি বাজারের থলি নিয়ে বেরিয়েছিলেন? না, কখনো বেরোননি। তো এটা ওরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, ইস তাহলে আর কি হলো। তো যাই হোক, এইটা সম্পূর্ণ মায়ের দিক ছিল, আমাকে পড়াশোনা করানো ইত্যাদি ব্যাপারটা। তো এখন আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে বাবা যখনই মানে স্ক্রিপ্ট লিখতেন, মানে স্ক্রিপ্টটা লিখে নিজে স্যাটিসফাইড হলে সেটা মাকে দিতেন পড়তে। প্রথম লিসনার না, প্রথম রিডার। প্রথম রিডার এবং হাতে একটা পেন্সিল ধরিয়ে দিতেন। আচ্ছা, যে তুমি দেখো কোথাও কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা, কোথাও কোনো কোনো এরার ওই টাইপের দেখতে পাচ্ছ কিনা। তো সেটা মা অনেক সময় কিন্তু ধরিয়ে দিতেন এবং সেটা বাবা মেনে নিতেন যে এটা ঠিক বলেছো, তো এটা মিস করে গেলাম কেন করে, এটা হয়তো রিপিট হয়ে গেল বা কিছু হয়ে গেল, তো একটা ডায়লগ দুবার দু জায়গায় বলা হয়েছে একই রকম ভাবে। তো এই ধরনের কাজে সেটা মা একটা বিরাট একটা মানে একটা খুব নির্ভর করতেন মার উপরে। আর তাছাড়া কস্টিউম টস্টিউম তো আছেই, মানে বিশেষ করে মহিলা চরিত্র থাকলে মা তো মানে মা ছাড়া গতি নেই, সত্যি কথা বলতে। আর তারপর যখন মানে গল্প লেখা শুরু হলো সন্দেশের জন্য, মানে 61 সাল থেকে গল্প প্রথম মার কাছে যেত। আচ্ছা, প্রথম মার কাছে যেত এবং আবার সেই পেন্সিল ধরি যেত। এবং সেটা বিশেষ করে যেত ফেলুদার ক্ষেত্রে, কারণ মা বাবার থেকে অনেক বেশি ডিটেকটিভ ফিকশন। বাবা কিন্তু সায়েন্স ফিকশনের একটা অ্যাডিক্ট ছিলেন, হি ওয়াজ আ সাইফাই অ্যাডিক্ট। মানে প্রচুর লেখা পড়েছেন, প্রচুর পড়েছেন, গল্প পড়েছেন। কিন্তু ডিটেকটিভ ফিকশন বলতে শার্লক হোমস আর কিছু পয়রো, কিছু মেঘরে হয়তো পড়েছেন, কিন্তু তার থেকে মা অনেক বেশি পড়েছেন। মা তার থেকে 4 ডবল বেশি ডিটেকটিভ ফিকশন পড়েছেন। কাজেই মার কাছে ওটা যেত এবং সেটা মানে এবং মাকে বলতেন যে দেখো শুধু এরান না, মানে ক্রাইমের মোটিভটাও ঠিক আছে কিনা দেখো, মোটিভটা খুব ইম্পর্টেন্ট, মোটিভটা ঠিক আছে কিনা দেখো, এবং কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা দেখো, কোথাও পান থেকে চুন খসেছে কিনা দেখো। এবং মা সেটা ভুল ধরতেন, মাঝে মাঝে বাবা সেটা মেনে নিতেন, মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হতো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আলটিমেটলি কিন্তু মেনে নিতেন, এই হচ্ছে। কাজেই মার এই যে নেপথ্যে, একেবারে নেপথ্যে চলে গেলেন, তো মানে ওটা তো নিজেকে তো মানে কোনো রকম ভাবেই এইভাবে করেননি আর কি, মানে স্পটলাইটে আসতেও চাননি, নিজেকে হাইলাইটও করতে চাননি। কাজেই মানে পেছনে থেকে একটা অদ্ভুত দিয়ে গেছেন আর কি, একটা শক্তি দিয়ে গেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট বলে সেই লেগাসি কি এখনো চলছে? হ্যাঁ, সেটা চলছে, সেটাকে মেনটেন করা উচিত বলে আমার মনে হয়। ফিল্ম মেকার হিসেবে সত্যজিৎ রায় একরকম, ফ্যামিলি ম্যান হিসেবে আরেক রকম, আর তোমার ক্ষেত্রে উনি তোমার বাবা। তো এই বাবা এবং ছেলে, আমি প্রোডাকশনের কথা বলছি না, বা তোমার যখন কো ফিল্ম মেকার হিসেবে আলোচনা হচ্ছে সেইগুলো নয়, তার বাইরে কিরকম ছিলেন অ্যাজ আ ফাদার? এখন বাইরে কিরম ছিল আমি তোমাকে বললামই যে মানে প্রচুর সময় তো দিতেনই, মানে সেটা কিভাবে দিতেন রহস্য, কিন্তু দিতেন, প্রচুর সময় দিতেন। এবং ধরো নতুন কোনো ইন্টারেস্টিং প্লট এলো, সেগুলো নিয়ে একটু ডিসকাস করা হতো। এবং মানে দেখো অধিকাংশ যে কথা সে শুটিং নিয়ে, ফিল্ম তো চলেই আসবে, মানে সেটা। আর বিশেষ করে পরে যেটা ভীষণ একটা অদ্ভুত একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে যে ভিএইচএসটা যখন এলো, মানে ভিএইচএস যুগটা যখন শুরু হলো, সেটা বাবার কাছে একটা মানে সপ্তম আশ্চর্য, যে একটা পেপার ব্যাগ বইয়ের মতো একটা জিনিস, তার মধ্যে একটা পুরো ছবি এঁটে যাচ্ছে। এখন থাকলে যে কি বলতেন আমি জানি না, কিন্তু এবং সেটা বাবার কাছে একটা ভীষণ একটা এবং সেটা আমাদের মানে ফ্যামিলিটাকে কিরকম একটা ইন্টারেস্টিং একটা অন্যরকম চেহারা দিয়ে দিল। যে মানে বাবা বলছে আচ্ছা দেখো তো এই ছবিটা পাওয়া যায় কিনা, ওই ছবিটা পাওয়া যায় কিনা, একটা দুটো লাইব্রেরি হয়েছে কি, লাইব্রেরিতে একটু মেম্বার হতো, এখানে পাওয়া যায় কিনা, ওখানে পাওয়া যায়। এবং এইটা হতো যে বাবা পুরনো যেসব ছবি এক সময় দেখেছিলেন এবং সেসব ছবি আবার রিভিজিট করতে চাইছিলেন, বুঝতে পারছো? এবং সেটাতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং মানে অদ্ভুত হচ্ছে যে সব হলিউড ছবি, মানে কোনো ওয়ার্ল্ড সিনেমা নয় কিন্তু।
আমি ওই বয়সটার কথা ইউরোপিয়ান বলছি, ওই বয়সটার কথা বলছি যখন অসুস্থ, মানে পোস্ট ইলনেসের ব্যাপারটা বলছি, কারণ পোস্ট ইলনেস হচ্ছে ভিএইচএস এর যুগ, মানে 83 84 ওই সময় তো তোমার তো আমার বাড়িতে সেই, আমাদের বাড়িতে সেই টেলিভিশনে একটা বড় টেলিভিশন এলো, একটা ভিএইচএস প্লেয়ার এলো, এবং উনি মানে মানে ভীষণভাবে এদিক ওদিক থেকে কিছু পাওয়া যায় কিনা। আর তারপরে যেটা হতো যে আমেরিকান কনসুলেটের সঙ্গে বাবার একটা ভীষণ একটা একটা যোগাযোগ ছিল আর কি, কারণ যখনই ওদের কিছু ইন্টারেস্টিং ফেস্টিভ্যাল হতো মানে বাবাকে ডাকতো ওরা, এবং আমরা সেই জওহরলাল নেহরু রোডে সেই সব ওর একটা ছিল আগে, সেই কলেজ স্ট্রিটে বাটা পাশে একটা ওদের একটা ছিল, মানে স্ক্রিনিং এর জায়গা ছিল, সেখানে বাবা আবার নতুন করে বেশ কিছু মানে পুরনো দিনে দেখা ছবি আবার দেখতে পারতেন। এবং অনেক সময় ওরা ফোন করতো যে আমরা একটা এই ডিরেক্টরের ফেস্টিভ্যাল করছি, আপনি একটু সাজেস্ট করুন না কি কি ছবি দেখাবো করে, এরকম। আর অনেক সময় হয়েছে অসুস্থতার পর বাড়িতে এসে ওরা ছবি দেখিয়ে গেছে, মানে 16 মিলিমিটার প্রজেক্টর নিয়ে, বুঝতে পারছো। এখন সেখানে বাবার একটা একটা তখন মানে ভিএইচএস এর পর কিন্তু বাড়ির পরিবেশটা পাল্টে গেল, দেখো এটা এখানে পাওয়া যায় কিনা, দেখো ওটা পাওয়া যায় কিনা, এটা পাওয়া যায় কিনা করে সে, আর ফেনোমেনাল মেমোরি, ফেনোমেনাল মেমোরি। এবং আমি বললাম না তোমাকে যে একটা ছবি ভালো হলে আবার সেটা রিপিট ভিউইং করতেন, এবং সেইটা ধরো 40 বছর আগের দেখা ছবি পরিষ্কার মনে আছে, মানে শর্ট ডিভিশন কিভাবে এ হচ্ছে, কাটা হচ্ছে। তো কাজেই মানে এইটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেল আমাদের মধ্যে, যে পুরনো ছবি নিয়ে ডিসকাস করা, পুরনো ডিরেক্টরের টাচেস, মানে যেটাকে বলে মানে মানে বিলি ওয়াইল্ডার টাচ যেটাকে বলে, বা লুবিচ টাচ যেটাকে বলে, এবং সেইটা নিয়ে ভীষণভাবে। আর যেমন অনেক সময় হয়েছে একটা ইউরোপিয়ান ছবি, একটা হয়তো ক্যাসেট এলো, একজনকে আপনি এটা আপনি তো একটা ছবি, তো ইউরোপিয়ান ছবিটা বাবা বললেন হ্যাঁ দেখি, দেখা যাক, অনেক দিন আগে দেখেছি, তো সেটা দেখে বাবা বললেন এটা তো আগের বার যত ভালো লেগেছিল এবার লাগলো না তো। এরকম অনেকবার হতো আর কি। তো আর অনেক ছবি হয়েছে যে এটা খারাপ, অত খারাপ, এটা ভালো লাগেনি, এবার তো বেশ লাগছে, এরকম একটা ব্যাপার। কাজেই আবার রিভিজিট করা, এটা একটা হয়েছিল কিন্তু শেষ দিক, মানে পুরনো ছবিগুলোকে আবার যতটা রিভিজিট করা যায়। এখন আমার খুব আফসোস হয় যে প্রচুর উনি ছবি বলেছিলেন যেগুলো আমরা তখন ওকে জোগাড় করে দিতে পারিনি এবং দেখাতে পারিনি, সেগুলো আজকাল সব হাতের কাছে পাওয়া যাচ্ছে, এবং সেটা আমার কাছে ভীষণ খারাপ লাগে ওই দিক থেকে ভীষণ। যেমন তোমার মানে একটা সময় ডাক্তার বলে দিয়েছিলেন যে আপনার ছবি করাটা আপাতত বন্ধ থাক, যেটা পোস্ট 84, মানে পোস্ট তোমার হিউস্টনের সার্জারির পরে। তো তারপরে আমার ছবি করা শুরু হলো, এবং আমি তো বলে দিয়েছিলাম যে তোমার আমার সেটের ত্রিসীমানায় তুমি আসবে না, এবং তুমি এলেই কথা হবে, যে তো ছেলে কিছুই করে না, বাপ সব করে দেয়, এই টাইপের একটা ব্যাপার। তো তারপর বাবা খুব অনিচ্ছা সত্ত্বেও বাবা দূরে থাকলেন আর কি, মানে আসতেন না। তো তারপর আমার ফটিক চাঁদ শেষ হলো, ছবি দেখে সকলে বললে তো বাবাই করে দিয়েছে, আমি দুঃখ, তাহলে আর কি হলো। আর বাবা তখন যেটা চাইতেন যে স্টুডিও অ্যাটমসফিয়ারটা চাইতেন, কারণ নিজে ছবি করতে পারছে না, তো ওইটা এনজয় করতে, ওই গন্ধটা, ওই হাঁক ডাকাডাকি, অ্যাকশন কাট ইত্যাদি হচ্ছে, ক্যামেরা ইত্যাদি, সেটা। তারপর আমি গুপি বাঘা ফিরলে তো দেখলাম যে না, এটা অযথা মানে বাবাকে টর্চার করা হচ্ছে, মানে ডাকলেও বলে করে দিয়েছে, না ডাকলেও বলে করে দিয়েছে, তো তুমি এসো, মানে এনজয় করো। তো বাবা লাঞ্চ টাইমে আসতেন, মানে আর উনি মানে ভীষণ কম, মানে নিজের কাজের সময় লাঞ্চটা অসম্ভব কম করতেন, মানে ওই ওই মানে সকলে সব ভাত ডাল খেতে যেত, বাবা একটা ওই ফিশ ফ্রাই আর একটা স্যান্ডউইচ আর দই, ওটা মাস্ট থাকতো শুটিংয়ের খাওয়া। তো সেটাই মানে আমি অনেক সময় এনে দিতাম, সেটা উনি খেতেন আর দেখতেন, বিকেলে চলে যেতেন, এই হচ্ছে ব্যাপার। কাজেই তখন এই ধরনের একটা ব্যাপার থাকতো। আর তখন যেহেতু নিজে ছবি করছি, বাবার সঙ্গে কন্টিনিউয়াস একটা, এটা হচ্ছে আমি সারাদিন ধরে কি করলে এই করলাম, যেদিন যেতে পারতেন না সেদিন মোটামুটি একটা দেওয়া হতো আর কি, একটা একটা ফিরিস্তি দেওয়া হতো আর কি, যে সারাদিন এই কাজ হলো এই কাজ হলো। কাজেই একটা অদ্ভুত একটা কারণ একটা পয়েন্টের পর তো আর বাবা থাকে না, একটা পয়েন্টের পর বন্ধু হয়ে যায় একটা বয়সের পর।
একটা বয়সের পর বন্ধ হয়ে যায়। কারণ আগে আমার মনে ছিল যে যখন আমি খুবই ছোট, মানে একেবারে সেই টুকটুক টুকটুক করে হেলতে দুলতে বাবার ঘরে যাচ্ছি, দেখি বাবা কাজ করছেন খেরোর খাতায়, এবং সেখানে যেই আমাকে দেখতেন তখন খেরোর খাতাটার পেছন দিয়ে গিয়ে নানা রকম ছবি আঁকতে শুরু করতেন আমার জন্য, ভূত প্রেত ইত্যাদি এইসব ব্যাপারটা আমার। কাজেই এইটা একটা অদ্ভুত মানে একটা, হ্যাঁ, সেটা হয়ে যায়। এবং বিশেষ করে উনি ভীষণ খুশি হয়েছিলেন সৌরদীপের ওই সময়, মানে, এবং সৌরদীপ যেদিন জন্মায় সেদিন আগন্তুকের প্রথম দিনের শুটিং। আচ্ছা, প্রথম দিনের শুটিং হয়েছিল তোমার গড়ের মাঠে, ওই দৃশ্যটা দিয়ে আগন্তুকের শুটিং শুরু হয়েছিল। তো তখন মানে আমরা তো মোটামুটি, তখন আমি মোটামুটি বাবার ক্যামেরা মানে ক্যামেরাটা অপারেট করছি, মানে লাইটিং ক্যামেরাম্যান তো আমাদের বরুণদা ছিলেন, তো ক্যামেরাটা অপারেট করছি। তখন সারা রাত মোটামুটি জেগে, তো বাবা মানে ভোর রাতে খবর পেলেন যে সৌরদীপ হয়েছে। তো বাবা বললেন ঠিক আছে, নাতির মুখ দেখে শুটিং করতে যাব করে বাবা ওখানে আমাদের হাসপাতালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে নাতির মুখ দর্শন করে তারপর আমরা সকলে গড়ের মাঠে গেলাম, শুটিং করলাম। তখন আমার পরিষ্কার মনে আছে উৎপলদা বলেছিলেন যে বাবা এ তো ঘরে আগন্তুক বাইরেও আগন্তুক, এরকম একটা ব্যাপার। তো কাজেই সেই একটা, তারপরে তো সৌরদীপ চলে আসার ফলে একটা, সৌরদীপকে উনি বেশি দিন তো পাননি, কারণ উনি তো, সৌরদীপ জন্মায় 90-তে, উনি চলে যান 92-তে। এটা অনেকটা সুকুমার রায়ের হিসেবে হয়ে গেল আর কি, যদিও দাদু নাতির ব্যাপার। তো কাজেই মানে উনি সারাক্ষণই আছেন জানো তো, মানে বিশেষ করে মানে এই বাড়িতে উনি সবচেয়ে বেশি দিন থেকেছেন। মানে আমি জন্মাই লেক অ্যাভিনিউর বাড়িতে, সেটা হচ্ছে 53-এর আগে একটু ছিলেন ওরা, 59 অবধি। 59-এ আমরা লেক টেম্পল রোডে উঠে যাই, 3 নম্বর লেক টেম্পল রোডে উঠে যাই, এটা হচ্ছে অপুর সংসারের সময়। তারপর 59 থেকে 69-70 আমরা ওখানে থাকি। তারপরে প্রতিদ্বন্দ্বীর সময় আমরা মানে 1970-তে এ বাড়িতে চলে আসি। কাজে এ বাড়িতে 51 বছর হয়ে গেল আর কি। সব থেকে মানে উনি সব থেকে বেশি থেকেছেন এ বাড়িতে, মানে তোমার 92 আমি বলবো কেন, 92 তো গোড়ার দিকটা, কাজেই সবচেয়ে বেশি থেকেছেন। এবং গোড়ার দিকে এ বাড়িতে আসা একেবারেই উনি চাননি। আচ্ছা, দূর এ তো সাহেব পাড়া থেকেই যায়, সাহেব পাড়াতে আমি থাকবো না, আমি বেশ একটা এখানে আছি, চতুর্দিক থেকে রেডিও ফেডিও শুনতে পাচ্ছি, পাচ্ছি, আর ফেরিওয়ালার ডাক শুনতে পাচ্ছি, সাউথ ক্যালকাটায় আমি কেন হয়ে যাব। তারপরে এই ঘরটা দেখে বাবার ভীষণ পছন্দ হয়ে গেল আর কি। কারণ ততদিনে জিনিসপত্র বেড়ে গেছে, মানে লেক টেম্পল রোডে সে জিনিসের আর ধরানো যাচ্ছে না, তো কাজে একটা বড় বাড়ির প্রয়োজন। তো কাজেই তো সে উনি ঘরটা দেখে পছন্দ হলো, তারপর বলবেন যে ঠিক আছে আসা যায়, দেখা যাক কি হয়। সত্যজিৎ রায়কে বাঙালি হিসেবে আমরা তো খুবই মিস করি, যেন মনে হয় যে একটা আনলিমিটেড একটা লাইফ থাকলে এই মানুষটা হয়তো একের পর এক আরো মাস্টারপিস দিয়ে যেতেন। কিন্তু তোমার কি মানে বাবা হিসেবে মিস করো, বা ছেলে হিসেবে বাবাকে কি মিস করো এখন? দেখো, মিস করার তো খুব প্রশ্ন আসছে কি, কারণ এ বাড়িতে তো আছেন সারাক্ষণ, মানে কারণ বাবার কাজ নিয়ে কাজ হচ্ছে, বাবার গল্প নিয়ে কাজ হচ্ছে, এবং সন্দেশটা এখনো মানে আমরা চালিয়ে যাচ্ছি, কাজে সেখানেও বাবার প্রভাব স্পষ্ট, কাজে সব মিলিয়ে। তবে কি জানো তো, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি যখন ছবি করো তখন কি বাবাকে কি মিস করো, তখন আমি বলবো না, কারণ আমি সত্যি কথা বলতে কি মানে বাবার উপস্থিতিতে আমি খুব একটা ছবি করার সময় আমি খুব একটা করিনি, খেয়াল করিনি কোনোদিনই। যেটা আমি বললাম সেটা তো গোড়ার দিকে, কিন্তু সেটা আমি খুব একটা যে বাবা রয়েছেন সেটা আমি খুব একটা, আমি নিজের কাজে তখন ব্যস্ত ছিলাম। আমি একমাত্র যেটা মিস করি বাবাকে, মানে ছবির ক্ষেত্রে তুমি যদি বলো, বাড়িতে তো সবসময় মানে একটা মিস করার ব্যাপার আছে, কিন্তু আবার নাও, কারণ এত রকম জিনিস রয়েছে, বাবার এত রকম কাজ রয়েছে, সেটা নিয়ে সময় কেটে যাচ্ছে, কাজে সেখানে মিস করার তো কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ছবির ব্যাপারে যেটা আমি মিস করি সেটা হচ্ছে যে ফার্স্ট কাটটা যখন হলো, এডিটটা যখন হলো, তখন কাকে দেখাবো, সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই ভীষণ মিস করি। যে দেখে যদি ওকে করে দেন তাহলে
হয়ে গেল সমস্ত মানে মানে সমস্ত একেবারে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কিন্তু এখন কাকে দেখাবো? এখন তো দেখানোর লোক নেই। মা যতদিন মা অ্যালার্ট ছিলেন, যতদিন মা ঠিক ছিলেন, মা সবসময় প্রথম কাটে যেতেন এবং তখন মার উপদেশটা মানতাম। কিন্তু এখন কিন্তু নিজের ব্যাপার, এখন সেটা নিজে তোমাকে জাজ করতে হবে। কিন্তু বাবার কয়েকটা অদ্ভুত ভালো শিক্ষা দিয়ে গেছেন, যেখানে আমার মনে হয় না কোনো কারো, মানে আমার অন্তত আর অসুবিধা হয়নি। সেটা হচ্ছে যে মানে তুমি মানে ছবিটা তুমি দেখো, মানে ছবিটা এডিটিং করে দেখো, যদি কোনো দৃশ্য তোমার মনে হয় যে সে দৃশ্যটা ছবিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সেই দৃশ্য তুমি ইমিডিয়েটলি ফেলে দাও। মানে তোমার নিজের কাজের প্রতি তুমি একটু হও, মানে রুথলেস হও। সেটা হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি বড় রকম শিক্ষা যেটা উনি দিয়ে গেছেন। আদারওয়াইজ খুব মানে এই বাড়ির সঙ্গে বাবার এত ইন্টারকানেক্টেড, মানে সব ঘরের সঙ্গেই, মানে যেমন এই ঘরে আমরা যে বসে ছবি মানে ইন্টারভিউ করছি, এই ঘরেই বাবা ভিডিওতে ছবি দেখতেন একদম এই ঘরে বসে। কাজেই প্রত্যেকটা ঘরের সঙ্গে বাবার একটা অ্যাটাচমেন্ট আছে এবং বাবার একটা স্মৃতি রয়েছে। কাজেই সেটা নিয়েই তো আছে, সেটা নিয়ে ভালোই আছে। বাবুদা, অনেক ধন্যবাদ তোমার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আর বম্বে দুর্গাবাড়ি সমিতির তরফ থেকে আমি তোমাকে সব সদস্যদের তরফ থেকে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। মানে তুমি তো বললে খুবই প্রাচীন, খুবই প্রাচীন। হ্যাঁ, 91 বছর হয়ে গেছে, এবার 92 বছর। খুবই ভালো। সাবধানে হোক, আর কিছু না, এটাই আমরা চাই, সাবধানে হোক আর ভালো হোক, ভালো কাটুক সকলের, সেটাই আমি চাই। সেটাই আর কি। এই পরিস্থিতিতে এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না আর কি। তবে সাবধানতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমার